সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো টেকনিক্যাল অ্যানালিসিস সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। সো যেটা ফাউন্ডেশন বা বেস বা কোর, সেই বিষয়টাকে কিন্তু আপনাদের ভালো মতো গভীরভাবে জানতে হবে। সো শুরুতেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে সবাই আলোচনা করে। তো সাপোর্ট মানে আপনারা সবাই জানেন যে যেই পয়েন্ট থেকে বায়াররা মার্কেটে ডমিনেট করছে, মানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। আর রেজিস্ট্যান্স মানে কি, যেই পয়েন্ট থেকে প্রাইসটা নিচের দিকে যাচ্ছে। সো এটা শুধু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যাপারটা কিন্তু শুধু এইটুকুতে সীমিত নেই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই চারটে টপিকের কম্বিনেশনে গঠিত। সাপ্লাই, ডিমান্ড, স্মার্ট মানি, স্ট্রাকচার, পয়েন্ট, ইমোশনস, এই চারটে টপিককে কম্বাইন করে কিন্তু তার নেট রেজাল্ট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই চারটে জিনিসকে সিঙ্ক করা, এই চারটে জিনিস সম্বন্ধে গভীরভাবে বোঝা, আর এই চারটি জিনিস কিভাবে ইন্টারকানেক্টেড হচ্ছে সেটাকে যদি আপনি না বুঝতে পারেন, আপনার কাছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুব কঠিন হবে। সো আজকের ভিডিওতে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে যতটা গভীরে আলোচনা করা যায় আমি আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন না, এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা পুরোটা দেখে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যা যা আপনাদের কনফিউশন ঘটছিল, প্রত্যেকটা কনফিউশন আপনাদের ক্লিয়ার হবে। আর আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে একটা অন্যভাবে, একটা অন্য লেভেলে বুঝতে পারবে। নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর কিছুই না, এই চারটে টপিকের কম্বিনেশনে গঠিত। প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করেছি, আর প্রত্যেকটা টপিককে ডিটেলস আলোচনা করে এই চারটে টপিকের কম্বিনেশনে কেন রেজিস্ট্যান্স গঠন হচ্ছে আর কেন সাপোর্ট গঠন হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই মানে আপনারা জানেন যে সেখান থেকে স্টকের প্রাইসটা নিচের দিকে যায়, ডিমান্ড মানে সেখান থেকে স্টকের প্রাইসটা এইভাবে ওপর দিকে ওঠে। তো অনেকে সাপ্লাইকেই বলে রেজিস্ট্যান্স আর ডিমান্ডকেই বলে সাপোর্ট, কিন্তু সেই ব্যাপারটা এরকম নয়। তো ফার্স্টে আমাকে জানতে হবে যে সাপ্লাই যখন ঘটে তখন প্রাইসটা কেন নিচের দিকে নামে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডটা আমাকে জানতে হবে যে সাপ্লাই এর সাথে রেজিস্ট্যান্সের কি সম্পর্ক। থার্ড জানতে হবে যে ডিমান্ড যখন ঘটে প্রাইসটা কেন উপরের দিকে ওঠে, আর ডিমান্ডের সাথে সাপোর্টের কি সম্পর্ক। দুটো জিনিস কিন্তু সেম নয়। সাপ্লাই আর রেজিস্ট্যান্স, ডিমান্ড আর সাপোর্ট দুটো জিনিস কিন্তু সেম নয়। সো প্রথমে আমাকে বুঝতে হবে যে প্রাইস কেন ওপর দিকে যাচ্ছে আর প্রাইস কেন নিচের দিকে নামে। এই কোর কনসেপ্টটা কিন্তু প্রথমে বুঝতে হবে। সো এই কোর কনসেপ্টের ফাউন্ডেশন লুকিয়ে আছে বায়ার আর সেলারের কেনা বেচার উপর, সেটা আমি প্রথমে ডিসকাস করছি। ডিমান্ডের যখন ফরমেশন ঘটে কোনো পার্টিকুলার প্রাইসে, সেখানে বায়ার্সরা অনেক বেশি থাকে, আর সাপ্লাইয়ের যখন ফরমেশন ঘটে কোনো পার্টিকুলার প্রাইসে, সেখানে সেলার্সরা অনেক বেশি থাকে। তো বায়ার্সদের জন্য ডিমান্ডের সৃষ্টি হচ্ছে আর সেলার্সদের জন্য সাপ্লাইয়ের সৃষ্টি হচ্ছে। তো আমাদের বায়ার্সের ট্রেড অ্যাকশন, ট্রেড টাইপ, বিজনেস পয়েন্ট অফ ভিউটাও জানতে হবে, আর সেলারদেরও ট্রেড অ্যাকশন, ট্রেড টাইপ এন্ড বিজনেস পয়েন্ট অফ ভিউটাও আমাদের জানতে হবে। বায়ার আর সেলারের বিজনেস পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। বায়াররা সবসময় চায় যে হোলসেল রেটে কোনো কিছু কেনা, মানে কোনো ফেয়ার প্রাইসে কেনা, আর সেলাররা সবসময় চায় রিটেল রেটে কোনো স্টককে বিক্রি করা, মানে বেশি প্রাইসে বিক্রি করা। এই বিজনেস পয়েন্ট অফ ভিউটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন কোনো প্রাইস একটা ফেয়ার প্রাইসে আসে তখন বায়ার্সরা ভাবে যে এই পয়েন্টে যে একটা হোলসেল প্রাইসে প্রাইসটা এসছে তাদের কাছে একটা ফেয়ার প্রাইস মনে হয়। তখন বায়ার্সরা, তাদের মধ্যে একটা গ্রিডের সৃষ্টি হচ্ছে, মানে একটা লোভের সৃষ্টি হচ্ছে, এটা একটা ফেয়ার প্রাইস, তখন তারা ওটাকে বাই করতে থাকে। তো বাই যখন করে একটা টার্নিং পয়েন্টের সৃষ্টি হচ্ছে বটমে, মানে নিচে একটা টার্নিং পয়েন্টের সৃষ্টি হচ্ছে। সো টার্নিং পয়েন্ট ইজ বটম। সো টার্নিং পয়েন্টের সৃষ্টি হচ্ছে তখন প্রাইসটা উপরের দিকে যায়, করতে হবে। ট্রেড টাইপ হচ্ছে যখন এন্ট্রি করছে তখন একটা লং পজিশন কিন্তু তারা নিচ্ছে। ওকে, সো
এর ফলে একটা ডিমান্ডের সৃষ্টি হচ্ছে, বায়ার্সদের ফেয়ার প্রাইস মনে হচ্ছে, অনেক বায়ার্স চলে এসছে, এর ফলে একটা ডিমান্ডের সৃষ্টি হচ্ছে, একটা লোভের সৃষ্টি হচ্ছে বায়ার্সদের মধ্যে, একটা গ্রিডের সৃষ্টি হচ্ছে। যখন প্রাইসটা এখানে আসে বায়ার্সদের মনে হয় যে একটা রিটেল প্রাইসে ব্যাপারটা চলে আসে, কারণ এটা একটা ফেয়ার প্রাইস মনে হচ্ছিল, প্রাইসটা যখন ওভার প্রাইস মনে হয় একটা রিটেল প্রাইসে যখন আসে তখন তারা সেল করতে থাকে। তখন তারা যখন সেল করে প্রাইসটা নিচের দিকে নামে। তখন কেন সেল করছে? তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে যে এরপরে প্রাইসটা আর উপরের দিকে যাবে না। যখন কোনো বড় বড় ইনভেস্টাররা যখন এই প্রাইসটাকে সেল করতে থাকে, যখন তাদের এই প্রাইসটাকে ওভার প্রাইস মনে হয়, ছোট ছোট রিটেল ইনভেস্টারও যারা এখানে পজিশন নিয়েছিল তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, একটা ফিয়ারের সৃষ্টি হয় যে এরপরে প্রাইসটার উপর দিকে যাবে না, তারাও তার সাথে সাথে সেল করতে থাকে। স্মার্ট মানি, বড় বড় ব্যাংক, ইনভেস্টাররাও সেল করছে, সেই টাইমে কিন্তু প্রাইসটা নিচের দিকে নামতে থাকে, কনসেন্ট্রেশন অফ সেলার কিন্তু বাড়তে থাকছে, এরপরে একটা সাপ্লাই জোনের সৃষ্টি হচ্ছে। বায়ার্সটা যখন প্রাইসটা কেনে, কেন প্রাইসটা উপর দিকে যায়? গ্রিন ক্যান্ডেল তো আমি বুঝলাম, এর পেছনের অ্যাকচুয়াল কনসেপ্টটা কি সেটা আমাকে জানতে হবে। সিমিলারলি যখন সেলাররা যখন শর্ট করে, যখন কেন প্রাইসটা নিচের দিকে নামছে, যখন কোনো স্টকের প্রাইসটা নিচের দিকে নামে আর এই নিচের দিকে নামাটা যখন বন্ধ হয়ে স্টকের প্রাইসটা উপরের দিকে যায়, বা এখানে একটা অ্যাকুমুলেশন ফেজের সৃষ্টি হয়, এটা একমাত্র সম্ভব হচ্ছে স্মার্ট মানির দ্বারা। মানে এফআইআই, ডিআইআই যারা অনেক বেশি ক্যাপিটাল নিয়ে মার্কেটে এন্ট্রি করে বা মার্কেটে ট্রেড করে, তাদের দ্বারাই কিন্তু কোনো ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ড করা বা আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ড করা সম্ভব। সেটা আমাদের মতো রিটেল ইনভেস্টারদের দ্বারা কিন্তু সম্ভব নয়। সেই স্মার্ট মানিদের মনে হয়েছিল এটা একটা ফেয়ার প্রাইস, সেই স্টকের প্রাইসটা একটা ফেয়ার প্রাইস। তখন তারা এখানে একটা ডিমান্ড জোনের সৃষ্টি করে, মানে কিনতে থাকে, এই প্রাইসটা নিচের দিকে যায় না। হাই ডিমান্ডের জন্য কিন্তু প্রাইসটা টার্ন হচ্ছে, আর যখন এই প্রাইসটা উপরের দিকে যায়, এই পয়েন্টে তাদের একটা ওভারবট মনে হয় সেই স্মার্ট মানি, তখন তারা এটাকে সেল করতে থাকে, মানে সেটা একটা ডিস্ট্রিবিউশন ফেজে পরিণত হয়, তাই আর প্রাইসটা উপর দিকে যায় না। আর সেই পার্টিকুলার টাইমে অনেকেই যারা যারা এখানে মার্কেটে এন্ট্রি করেছিল তারাও সেল করতে থাকে, আর শর্ট সেলারদেরও এখানে এন্ট্রি করতে থাকে। স্মার্ট মানি একমাত্র স্টকের প্রাইসকে ওপর নিচে করতে পারে। যখন স্মার্ট মানি ইনভলভ হচ্ছে, কেন প্রাইসটা ওপর দিকে যাচ্ছে, কেন প্রাইসটা নিচের দিকে যাচ্ছে, এই কনসেপ্টটাকে কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে। সো প্রাইসটা উপর দিকে যাওয়া আর নিচের দিকে নামা, এই দুটো ডিপেন্ড করে বায়ার আর সেলারের, বাই অর্ডার আর সেল অর্ডারেরও। চারজন বায়ার 50-50-50 কোয়ান্টিটির একটা বাই অর্ডার দিতে থাকলো। সো বায়ার্সদের বাই অর্ডার তখনই এক্সিকিউট হবে যখন আদার এন্ডে সেলার থাকবে। সো এই বাই অর্ডারকে কাউন্টার করার জন্য এই পার্টিকুলার প্রাইসে দুটো সেলার অ্যাভেলেবেল থাকলো। ভালো করে লক্ষ্য করুন, কিন্তু দুটো সেলার 25 কোয়ান্টিটি সেল অর্ডার মেরেছে, তাহলে এই 25-25-50 কোয়ান্টিটি মানে কি একটা বায়ারের বাই অর্ডারে এক্সিকিউট হবে। এই প্রাইসে কোনো বাই অর্ডার এক্সিকিউটিভ হবে না। তাই এই পার্টিকুলার প্রাইসে ভালো করে লক্ষ্য করুন, 100 প্রাইসে সেলার জিরো, কোনো সেলার নেই, কিন্তু কনসেন্ট্রেশন অফ বায়ার আছে। বায়ার্সদের ইন্টেনশন হলো সব সময় হোলসেল রেটে প্রাইস কেনা, কিন্তু বায়ার্সদের আবার সেটাও মনে হচ্ছে যে এই স্টকটা নিয়ার ফিউচার আমাদের একটা ভালো প্রফিট দিতে পারে। কিন্তু যেহেতু এই পার্টিকুলার পয়েন্টে কোনো সেলার নেই, সেলাররা আরেকটু ওপরের দিকে আছে, আরেকটু ওপরের প্রাইসে আছে, ওপরের প্রাইসে সেলার অ্যাভেলেবেল আছে, মানে 101 আর 102-তে সেলার অ্যাভেলেবেল আছে। তখন বায়ার্সরা বাধ্য হয়ে, গ্রিড বায়ার্সদের মধ্যে সৃষ্টি হলো, বাধ্য হয়ে তারা 101 আর 102 স্টক প্রাইসে এই স্টকটাকে কিনতে থাকলো। কারণ কি, এই পার্টিকুলার পয়েন্টে আর যেহেতু কোনো সেলার নেই, তো যখনই তারা হাই প্রাইসে স্টকটা, এক্সপেন্সিভ প্রাইসে যখন তারা স্টকটাকে কিনতে থাকবে, তখন প্রাইসটা উপরের দিকে উঠবে। কোনো পার্টিকুলার পয়েন্টে যখন কোনো সেলার থাকবে না কিন্তু বায়ার অ্যাভেলেবেল থাকবে, বায়ার্সরা বাধ্য হয়ে ওই পার্টিকুলার পয়েন্টের ওপরে, মানে পার্টিকুলার প্রাইসের ওপরে বাই অর্ডার দিতে থাকে। আর একটু গভীরে যাওয়া যায়, দেখুন এখানে কনসেন্ট্রেশন অফ বায়ার পার্টিকুলার প্রাইসে 100, কিন্তু সেলার জিরো। কিন্তু 101-এ দুটো সেলার আছে, বায়ার্সরা বাধ্য হয়ে কেনার জন্য 101-এ বাই অর্ডার দিতে থাকে, তাই কি প্রাইসটা উপর দিকে যাচ্ছে। আবার 101-এ আর কোনো সেলার নেই, বায়ার্সরা তাও কিনতে চাইছে, কনসেন্ট্রেশন অফ বায়ার আছে, কিন্তু 102-তে আবার সেলার অ্যাভেলেবেল, বায়ার্সরা আবার বাধ্য হয়ে 102-তে বাই অর্ডার দিতে থাকে। তাহলে কি 100 থেকে 102 বাই অর্ডার উপর দিকে উঠছে, তাই প্রাইসটা উপর দিকে যাচ্ছে। সাপ্লাই থেকে কেন প্রাইসটা নিচের দিকে নামে, এটা ভালো করে লক্ষ্য করুন।
একটা পার্টিকুলার পয়েন্টে অনেক কটা সেলার ছিল, তাদের 100 প্রাইসটাকে ফেয়ার প্রাইস মনে হচ্ছে না, একটা ওভার প্রাইস মনে হচ্ছে স্মার্ট মানি। তখন তারা 50-50-50 কোয়ান্টিটির একটা সেল অর্ডার দিতে থাকলো। কিন্তু সেল অর্ডারকে এক্সিকিউট করার জন্য তো বায়ারের দরকার, কিন্তু 25-25 বায়ার, মানে 25 কোয়ান্টিটির বায়ার এই প্রাইসে জিনিসটা কিনতে রাজি হলো। 100 রুপিসে ওই স্টকের প্রাইসটা কিনতে রাজি হলো। তাই 25 কোয়ান্টিটি প্লাস 50 কোয়ান্টিটি মানে কি পার্টিকুলার প্রাইসে আর কোনো বায়ার নেই। তো সেলারদের ইন্টেনশন হচ্ছে সব সময় হাই প্রাইস মানে রিটেল প্রাইসে ওটা বিক্রি করবে, কিন্তু যেহেতু ওই পার্টিকুলার পয়েন্টে কোনো বায়ার নেই বিক্রি করার জন্য, তারা বাধ্য হয়ে 99 মানে নিচের দিকে প্রাইসটা বিক্রি করতে থাকলো। সো সেলার ফোর্স টু বাই চিপার, মানে সেলাররা সবসময় নিচের ফোর্স টু সেল হবে, ফোর্স টু সেল চিপার। তো যত প্রাইসটা নিচের দিকে যাবে তাহলে কি স্টকের প্রাইসটা কমবে। তো সেটা একটু ভালো মতো দেখা যায়। তাহলে ভালো করে লক্ষ্য করুন, এখানে কনসেন্ট্রেশন অফ সেলার্স এই পয়েন্টে অনেক বেশি 105, কিন্তু কোনো বায়ার নেই, বায়ার 0, কিন্তু 104-এ বায়ার অ্যাভেলেবেল। তো সেলারদের বিক্রি করতে হবে, তো সেলারদের সেল করতে হবে, কিন্তু 104-এ সেলার আছে, তো 104-এ বায়ার আছে, তাই সেলাররা বাধ্য হয়ে কমের মধ্যে রিটেল প্রাইসের নিচে প্রাইসটাকে বিক্রি করতে থাকছে। কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে 104-এও কোনো বায়ার নেই, সেলাররা বাধ্য হয়ে আরো নিচে প্রাইসটা বিক্রি করতে থাকবে, তাই কি প্রাইসটা নিচের দিকে নামতে থাকবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে এবার ভালো করে লক্ষ্য করুন, এই পয়েন্টে প্রাইস একটা পার্টিকুলার রেঞ্জে আছে, মানে এখানে বায়ার আর সেলারের ট্রানজিশন ঘটছে, এটা ব্যালেন্স আছে, কিন্তু পার্টিকুলার পয়েন্টে একটা ইমব্যালেন্সের সৃষ্টি হচ্ছে, কোনো বায়ার নেই। যখনই কোনো জিরো বায়ার থাকবে কোনো পার্টিকুলার প্রাইসে, প্রাইসটা নিচের দিকে নামতে থাকবে। সো নিচের দিকে নামলো, কিন্তু এই পার্টিকুলার পয়েন্টে আবার ইমব্যালেন্সের সৃষ্টি হচ্ছে, এখানে আবার বায়ারদের আবার এন্ট্রি হচ্ছে, তাই প্রাইসটা আর নিচের দিকে যায়নি, ব্যালেন্সে আছে, তাই প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। কিন্তু একটা পার্টিকুলার পয়েন্টে আবার যখন সেলার 0 হয়ে গেল, বায়ার্সটা আরো হোলসেলের ওপরে প্রাইসটা আবার এক্সিকিউট করতে থাকলো, তাই প্রাইসটা উপর দিকে ঘটলো। সো এই জোনটাকে আমরা বলছি সাপ্লাই জোন, আর এই জোনটাকে আমরা বলছি ডিমান্ড জোন। এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সাথে কিন্তু রেজিস্ট্যান্স আর সাপোর্ট জড়িয়ে আছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিন্তু রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নয়, সেটা গুলালে চলবে না, এটা আমি পরের স্লাইডে ডিসকাস করছি। তাহলে আমরা জানলাম কি সাপ্লাই কি, ডিমান্ড কি। এবার আমাদের স্ট্রাকচার পয়েন্টকে ভালো করে বুঝতে হবে। স্ট্রাকচার পয়েন্টের সাথে সাপ্লাই এন্ড ডিমান্ডের কি সম্পর্ক, সেটার সাথে রেজিস্ট্যান্স আর সাপোর্টের কি সম্পর্ক, সেটা না জানলে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো এবার আমাকে বুঝতে হবে যে স্ট্রাকচার পয়েন্ট কি। প্রাইসটা নিচের দিকে নামছে, নিচের দিকে নামাকে কে আটকাতে পারে? স্মার্ট মানি আটকাতে পারে। তো স্মার্ট মানি ইনভলভ হওয়ার জন্য কোনো এফআইআই ডিআইআই স্টকটাকে কেনার জন্য প্রাইসটা এখান থেকে সুইং করতে থাকে। এই সুইং পয়েন্টটাকে, যেই পয়েন্ট থেকে লো থেকে আপে হয়েছে, এই পয়েন্টটাকে আমি বলছি স্ট্রাকচার্ড পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে স্ট্রাকচার পয়েন্ট। তাহলে কি স্ট্রাকচার পয়েন্টের সাথে সাপোর্ট অ্যান্ড ডিমান্ডের কি সম্পর্ক? যখন কনসেন্ট্রেশন অফ বায়ার বেশি হবে তখন ডিমান্ডের সৃষ্টি হবে, আর এই ডিমান্ডের জন্য প্রাইসটা উপরের দিকে যাবে, আর এই প্রাইসটা উপর দিকে যাবে বলে স্ট্রাকচার পয়েন্টের সৃষ্টি হয়েছে। বা সিমিলারলি এখানে যখন কোনো কেউ বিক্রি করতে থাকবে বা শর্ট সেলারদের এন্ট্রি হবে, প্রাইসটা আপ থেকে ডাউনে হবে, একটা সাপ্লাই জোনের জন্য, এখানে সাপ্লাই বেশি বলে একটা স্ট্রাকচার জোনের সৃষ্টি হয়েছে। স্ট্রাকচার পয়েন্ট সাপ্লাই ডিমান্ডের সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কি সম্পর্ক? যখন এখানে কোনো বায়ার্সের কোনো ফেয়ার প্রাইস মনে হয়েছিল এই প্রাইসে, তো বায়ার্সরা স্টকটাকে কিনতে থাকে, কেনার ফলে প্রাইসটা উপরে ওঠে। আবার যখন রেজিস্ট্যান্সে গিয়ে প্রাইসটা যখন নিচের দিকে নামে, এবার ভালো করে লক্ষ্য করুন, যদি প্রাইসটা এখানে ফেয়ার প্রাইস মনে হয়েছিল, মানে 100 তাদের কাছে ফেয়ার প্রাইস, যখন এই প্রাইসটা রেজিস্ট্যান্স থেকে নেমে এই পয়েন্টে এলো, ভালো করে লক্ষ্য করুন, যদি প্রাইসটা নিচের দিকে নেমে যায় তাহলে তো লস হয়ে যাবে। তখন তারা টেকনিক্যালি এটাকে একটা সাপোর্টের সৃষ্টি করে, না এই পয়েন্ট থেকে আমরা প্রাইসটা নিচের দিকে নামতেই দেব না, এই পয়েন্ট থেকে প্রাইসটা আমরা নিচের দিকে নামতেই দেব না। আবার তারা কিনতে শুরু করে, যখনই তারা কিনতে শুরু করে একটা স্ট্রাকচার পয়েন্টের সৃষ্টি হচ্ছে, আর যখনই তারা কিনতে শুরু করে
তখন এখানে যারা শর্ট পজিশনে এন্ট্রি করেছিল তারা প্যানিক হয়ে যাচ্ছে, তারা তাদের শর্ট পজিশনকে কভার করতে থাকে, তাহলে কি কিনতে থাকে। যখনই শর্ট পজিশন কভার হবে তখন তারা প্রাইসটা ওপর দিকে যাবে, আর যখন যখন দেখছে প্রাইসটা ওপর দিকে যাচ্ছে তখন রিটেল ইনভেস্টরও এখানে এন্ট্রি করতে থাকে। আর এই তিনটে জিনিস মিলিয়ে একটা সাপোর্টের সৃষ্টি হচ্ছে, আর এখান থেকে সাপোর্টটা ক্রিয়েট হচ্ছে, ওপর দিকে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, ডিমান্ড জোনের সৃষ্টি হয়েছে ফেয়ার প্রাইসের জন্য, একটা স্ট্রাকচার পয়েন্টের সৃষ্টি হয়েছে। এই স্ট্রাকচার পয়েন্টের নিচে বায়ার্সরা প্রাইসটাকে বেশি নামতেই দেবে না। যদি নামতে দেয় তাহলে কি 100 নিচে নেমে গেলে তাদের লস হবে, তখন তারা এটাকে একটা সাপোর্ট জোনের সৃষ্টি করে দেয়। এই প্রাইসের নিচে তারা নামতে, যদি নেমেও যায় এই প্রাইস একটু নিচের দিকে নিয়ে আবার উপর দিকে উঠবে, কারণ কি তারা এই পয়েন্ট এই জোনে স্টকের প্রাইসটা কিনতে থাকে। আর এখানে যারা শর্ট পজিশনে এন্ট্রি করেছিল তারা প্যানিক হয়ে যায়, কারণ কি, কারণ প্রাইসটা ওপর দিকে উঠছে, তখন তাদের শর্ট পজিশনটা স্কোয়ার অফ করতে থাকে। যখন শর্ট পজিশন স্কোয়ার অফ করবে তখন প্রাইসটা ওপর দিকে যাবে, আর সেই ক্ষেত্রে সেই টাইমে এখানে বায়ার্সরাও এন্ট্রি করতে থাকে যারা দেখছে যে স্টকের প্রাইসটা ওপর দিকে করছে, আর এটাই একটা সাপোর্টের সৃষ্টি করছে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের সাথে স্ট্রাকচার পয়েন্টের কি সম্পর্ক, স্ট্রাকচার পয়েন্ট কেন ঘটছে, আর স্ট্রাকচার পয়েন্টের সাথে স্মার্ট মানি অ্যাক্টিভিটির কি সম্পর্ক, এই তিনটে জিনিসকে জানার পর আমাকে জানতে হবে যে ইমোশনস এর কি সম্পর্ক। ইমোশন যদি না বোঝেন তাহলে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে 100% বুঝতে পারবেন না। আমাদের মার্কেটে কি ইমোশন কাজ করছে সেটাকে আমাকে বুঝতে হবে। মার্কেটে আমাদের সবসময় তিন ধরনের প্লেয়ার্স থাকে, একটা হচ্ছে যারা লং পজিশনে খেলে, যারা শর্ট পজিশনে এন্ট্রি করে, আর যারা একটা এস্টাবলিশমেন্টের জন্য ওয়েট করে, মানে তাদের একটা লং কনফার্মেশন চায়, তাদের একটা শর্ট কনফার্মেশন চায়। তিন ধরনের প্লেয়ার কিন্তু থাকে। এবার ভালো করে লক্ষ্য করুন, ডিমান্ড জোনের সাথে এদের কি সম্পর্ক সেটা আমাকে জানতে হবে। যখন কোনো স্মার্ট মানি এটাকে ফেয়ার প্রাইস মনে হয় তারা কিনতে থাকে, তাহলে কনসেন্ট্রেশন অফ বায়ার যখন বাড়ে তখন প্রাইসটা উপর দিকে ওঠে। যখন প্রাইসটা এখান থেকে নিচের দিকে যায় তখন এখানে একটা সাপোর্টের সৃষ্টি হচ্ছে, কারণ কি স্মার্ট মানি এর নিচে প্রাইসটাকে নামতেই দেবে না, নামলে তার লস হয়ে যাবে, তখন তারা আরো কিনতে থাকে। এবার ভালো করে লক্ষ্য করুন, যারা এখানে শর্ট পজিশনে এন্ট্রি করেছিল, যখন এই প্রাইসটা দেখছে যে এখান থেকে গিয়ে আরো উপরের দিকে যাচ্ছে তখন তাদের মধ্যে একটা ভয় হতে থাকে সাইকোলজিক্যালি, তখন তারা তাদের শর্টকে কভার করতে থাকে। যখনই শর্ট কভার হবে তখন সেটা বাই অর্ডার হবে, তখন প্রাইসটা উপর দিকে যাবে। এই পজিশনে আরো অনেক লং এর এন্ট্রি হবে আর প্রাইসটা উপর দিকে যাবে। সো লংদের মধ্যে একটা গ্রিড কাজ করছে, আর শর্টসদের মধ্যে একটা ফিয়ার কাজ করছে, কারণ কি প্রাইসটা বারবার দেখছে যে এখান থেকে এসে ওপর দিকে যাচ্ছে। এই পজিশন থেকে আবার প্রাইসটা এসে যখন আবার ওপর দিকে যায়, মার্কেটে যে 3 নাম্বার প্লেয়ার্সরা থাকে যারা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এস্টাবলিশের জন্য ওয়েট করে, তারা এখানে একটা কনফার্মেশন পেয়ে যায়, তারা আবার এন্ট্রি করতে থাকে। এই সাপোর্ট সৃষ্টি হয় এই স্মার্ট মানি, যখন একটা স্মার্ট মানি ইনভলভমেন্ট যখন থাকে, যখন ডিমান্ডের সৃষ্টি হয় তখন সাপোর্টের সৃষ্টি হয়। সো এই লেভেলটাকে আমরা বলছি সাপোর্ট। তাহলে কি এখানেও একটা স্ট্রাকচার পয়েন্ট সৃষ্টি হচ্ছে, সাপোর্ট এস্টাবলিশ হওয়ার পর 3 নম্বর প্লেয়াররা মার্কেটে এন্ট্রি করে, তারা যখন এন্ট্রি করবে লং পজিশনে প্রাইসটা উপর দিকে যাবে। তাহলে কি এখানেও একটা স্ট্রাকচার পয়েন্টের সৃষ্টি হচ্ছে। তাহলে কি এই তিনটে স্ট্রাকচার পয়েন্টকে যখন আমি কম্বাইন করছি এটা একটা সাপোর্ট জোনের সৃষ্টি করছে, এটাকে আমরা বলছি সাপোর্ট। যেটা সৃষ্টি হয় ফ্রেশ বাইং, মানে ডিমান্ড জোনের জন্য, একটা ফ্রেশ বাই অর্ডারের জন্য কিন্তু এই জিনিসটা সৃষ্টি হচ্ছে। সো এইভাবে আমাদের সাপোর্টকে বুঝতে হবে। যখন এখানে কোনো স্মার্ট মানি যখন প্রাইসটা কিনতে থাকে তখন প্রাইসটা উপর দিকে গিয়ে নিচের দিকে যখন নামে তখন তাদের মধ্যে একটা প্রাইসটাকে ওভার প্রাইস মনে হয়, তখন একটা ডিস্ট্রিবিউশন ফেজের সৃষ্টি হয়। মানে যারা লং পজিশনে এন্ট্রি করেছিল তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে, তারা তাদের পজিশনকে এক্সিট করতে থাকে। আবার যখন প্রাইসটা এখানে এসে নিচের দিকে নামতে থাকে তখন এখানে শর্ট পজিশনের এন্ট্রি হতে থাকে, কারণ কি তাদের মধ্যে একটা গ্রিড কাজ করে, কারণ কি একটা রেজিস্ট্যান্সের একটা সাপ্লাই জোনের সৃষ্টি হয়েছে, আর এখানে বারবার প্রাইসটা একটা রেজিস্ট্যান্সের ক্রিয়েটও এখানের দিকে নামছে। সো তাদের মধ্যে একটা গ্রিড কাজ করে, বা এটা পুল ব্যাক করে যখন আরো নিচের দিকে নামবে তখন তাদের কাছে আরো গ্রিড কাজ করবে শর্টসদের, তখন শর্টরা এখানে এন্ট্রি করতে থাকবে। যখন শর্ট পজিশনে এন্ট্রি হবে প্রাইসটা নিচের দিকে নামবে, আবার যখন প্রাইসটা উপর দিকে এখানে আসবে এই পজিশনে একটা রেজিস্ট্যান্স এস্টাবলিশমেন্ট হয়েছে, তখন 3 নাম্বার প্লেয়াররা এখানে এন্ট্রি করবে। এখানে তিনটে স্ট্রাকচার পয়েন্ট গঠন হয়েছে, তিনটে স্ট্রাকচার পয়েন্টকে যদি আমি এক করি এটা একটা রেজিস্ট্যান্স জোনের ফরমেশন ঘটাবে।
চলুন চার্টের মধ্যে এবার দেখা যাক। যখন প্রাইসটা নিচের দিকে নামলে একটা ফ্রেশ বাইং এর সৃষ্টি হলো। ফ্রেশ বাইং এর জন্য একটা ডিমান্ড জোন, একটা স্মার্ট মানি ইনভলভের জন্য একটা ডিমান্ড জোনের সৃষ্টি হলো, যেটা একটা স্ট্রাকচার পয়েন্টের কম্বিনেশন ঘটিয়েছে। তো প্রাইসটা রেজিস্ট্যান্সে গিয়ে এখানে যখন এলো, স্মার্ট মানি প্রাইসটাকে এই ফেয়ার প্রাইসের নিচে পড়তেই দেবে না, প্রাইসটা একটু ফ্লাকচুয়েট হয়ে আবার ওপর দিকে ডিমান্ড জোনের ওপর দিয়ে প্রাইসটা আবার ওপর দিকে গেল। এবার কি, এবার এটা একটা সাপোর্ট হিসেবে আমরা ধরবো এটাকে। এবার এই যখন প্রাইসটা আবার এখানে এলো, এখানে যারা সাপোর্ট এস্টাবলিশমেন্ট হবার পর যে সমস্ত প্লেয়ার্সরা এন্ট্রি করে তারা এখানে এন্ট্রি করলো। আবার এন্ট্রি করার পরে দেখুন এখানে একটা হাই ডিমান্ড মানে একটা রাইজিং গ্যাপের সৃষ্টি হলো। এই ডিমান্ড জোনটাকে ভ্যালিড রাখার জন্য এখানে স্মার্ট মানি ইনভলভমেন্ট ঘটলো। স্মার্ট মানি ইনভলভমেন্টের জন্য যখন প্রাইসটা উপর দিকে যাচ্ছে তখন রিটেল ইনভেস্টারদেরও লং পজিশনে ইনভলভমেন্ট ঘটলো। আর এখানে যারা কোনো কনফার্মেশন দেখে বাই করে তাদের এখানে ইনভলভমেন্ট ঘটলো। এইভাবে একটা স্ট্রং ডিমান্ড জোনের সৃষ্টি হলো। সো সিমিলারলি যখন প্রাইসটা উপর দিকে গেল, এখানে একটা স্মার্ট মানি এখানে সাপ্লাইয়ের সৃষ্টি করলো। সাপ্লাই সৃষ্টি করার জন্য প্রাইসটা এখানে একটা স্ট্রাকচার পয়েন্টের ফরমেশন ঘটালো। স্ট্রাকচার পয়েন্টের ফরমেশন ঘটানোর জন্য যখন প্রাইসটা এখানে এসে এখানে গেল, তারা এই প্রাইসটাকে উপরের দিকে আর যেতে দিল না। তারা এখান থেকে প্রাইসটা একটু উপর দিকে গিয়ে এই ডিমান্ড এই সাপ্লাই জোনের মধ্যেই প্রাইসটাকে নিয়ে এলো। আর এখানে যখন দেখছে যে প্রাইসটা বারবার এখান থেকে নিচের দিকে নামছে, তখন শর্ট পজিশনে আরো এন্ট্রি হলো। আর যারা লং পজিশনে এন্ট্রি করেছিল তারা একটা ভয়ের দরুন তারা তাদের পজিশনকে বিক্রি করতে থাকলো। এর ফলে প্রাইসটা এখানে এলো। আবার প্রাইসটা যখন এখানে এলো, তাহলে যারা এখানে শর্ট পজিশনে এন্ট্রি করেছিল তাদের আরো কনফিডেন্স লেভেলটা বাড়লো, তারা আরো বেশি শর্ট পজিশনে এন্ট্রি করতে থাকলো। আর যারা লং পজিশনে এন্ট্রি করেছিল তাদের ভয়ের দরুন তারা প্রাইসটা আরো বিক্রি করতে থাকলো। এর ফলে প্রাইসটা এই সাপ্লাই জোন থেকে নিচের দিকে নামতে থাকলো। কনফার্মেশন থেকে এন্ট্রি করে তারা একটা রেজিস্ট্যান্স কনফার্মেশন দেখলো, এই সাপ্লাই জোনের দরুন একটা রেজিস্ট্যান্সের সৃষ্টি হলো। এই রেজিস্ট্যান্সকে দেখে যারা কনফার্মেশন করে যারা স্টকে এন্ট্রি করে তারা এখানে এন্ট্রি করলো শর্ট পজিশনে, আর প্রাইসটা নিচের দিকে নামলো। তাহলে দেখলেন ভালো করে যে রেজিস্ট্যান্স আর সাপোর্ট এই চারটে জিনিসের কম্বিনেশনে গঠন হচ্ছে। আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের পেছনে কি কোর কনসেপ্ট কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক প্রকার হতে পারে, মার্কেটে কি কি ধরনের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখা যায়, বা আমি কোথায় রেজিস্ট্যান্স দেবো কোথায় সাপোর্ট দেবো, এই কনসেপ্টটাকেও কিন্তু আপনাদের ভালো মতো জানতে হবে। কারণ একটা চার্টের মধ্যে কোথায় সাপোর্ট দিতে হবে কোথায় রেজিস্ট্যান্স দিতে হবে সেটা না জানলে কিন্তু হবে না, সেটাকেও আমাদের ক্লিয়ার ভাবে জানতে হবে। সো এই টপিকটাকে আমি আজকে এতটুকুই রাখলাম, আর নেক্সট টপিকে আমি এই বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।